আসসালামু আলাইকুম। মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বাকবিতণ্ডার পরে রাস্তায় বসে পড়েন তারা। রণসঙ্গীত, বিদ্রোহী কবিতা, রাস্তায় প্রতিবাদী স্লোগান লেখার মাধ্যমে প্রতিবাদ জানান সাম্প্রতিক সময়ে ছাত্র জনতা হত্যা, নির্যাতন ও গণগ্রেফতারের। তামজিদ সুমনের রিপোর্ট। কোটা আন্দোলনে ছাত্র জনতা হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে মুখরিত নূর হোসেন চত্বর। গানে গানে প্রতিবাদ জানিয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এসব প্রতিবাদী কণ্ঠ। পূর্ব নির্ধারিত আয়োজনে মিছিল করার কথা থাকলেও পুলিশের বাধায় ভেস্তে যায় সেই উদ্যোগ। পুলিশের সাথে ধস্তাধস্তি শেষে তারা বসে পড়েন রাস্তায়। রাস্তার উপর বিভিন্ন স্লোগান লিখনেও ছিল প্রতিবাদের উচ্চারণ। জানি কি হচ্ছে, সো আমরা তো এটার জন্য প্রিপেয়ার্ড হয়ে আসছি। আমরা যেটা করতেছি যে আমাদের পক্ষ থেকে যা সম্ভব আমরা সেটাই করতেছি। আমরা বিবেকের তাড়নায় আজকে রাজপথে সমবেত হয়েছি। আমরা যারা প্রতিবাদী সাংস্কৃতিক কর্মী তারা সকলে একত্রিত হয়েছি। তারপরে আমাদের এই রাষ্ট্রের পুলিশ, আপনারা দেখছেন, মিডিয়ার সবাই এটি প্রমাণ থাকলো যে আমাদেরকে এগোতে দেয়া হলো না। আমরা সবাই নিরস্ত্র, আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষার্থী, জনতা, চাকরিজীবী, সাংবাদিক সকলে আছে আমরা এখানে। কিন্তু আমাদের একটা গানের মিছিল পর্যন্ত করতে দিচ্ছে না এই স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারী রাষ্ট্র। গণতান্ত্রিক প্রতিবাদে পুলিশি বাধাকে নিজেদের অধিকার হরণ বলে মনে করেন প্রতিবাদকারীরা। আমাদের এখন আসলে বেশি করে কথা বলতে হবে। আমাদের শিল্প সংস্কৃতি কর্মী যারা, তাদের ভাষা হচ্ছে গান, তাদের ভাষা শিল্প, সেই ভাষাতে তাদেরকে কথা বলতে হবে। সেটাই জন্য আমরা পথে নামছি। আমাদের চোখ, কান, মুখ, হাত সব বন্ধ, আমরা কিছুই করতে পারছি না। আমি একজন অভিভাবক, আমার নিজের সন্তান আছে। ঘরে বসে থাকা আসলে সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আমরা যে যার মতো চেষ্টা করে প্রতিবাদ করেছি। প্রায় 4 ঘন্টা রাস্তায় অবস্থানের পর আগামী শুক্রবার বিকেলে প্রতিবাদ মিছিলের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো। যে পরিবেশে আমাদের শিল্পীরা কবিতা করতে পারবে, গান করতে পারবে, তার নিজের কথা বলতে পারবে, সেই পরিবেশ আমরা চাই। আমরা অবশ্যই আমাদের যে দাবি, আমরা সেটা কামিয়াব হবই, সেটা পূরণ করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনে নিহত, আহত ও গ্রেফতারের প্রতিবাদে জাহাঙ্গীরনগর ও রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে যায়। পরে সেখানে 1 মিনিট নীরবতা পালন শেষে শিক্ষক শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করেন। কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের উপর হামলা ও হতাহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল, মানববন্ধন ও পথসভা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এছাড়া হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা কর্মসূচি পালন করেছে। এতে বিভিন্ন কলেজের মেয়েরা অংশ নেয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। জাতির ক্ষতি হয় এমন কাজ করা কারোরই ঠিক হবে না বলেও উল্লেখ করেছে আদালত। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এমন মন্তব্য আদালতের। রিটের পরবর্তী শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। রিপোর্ট করছেন হাসান জাভেদ।
করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান। রিট শুনানির দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষ বলেন, রিটটি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। গণতদন্ত কমিশনে যারা আছেন তাদের স্বজন এবং কমিশনের সদস্যরাই এই রিট করেছেন এবং এর পক্ষে শুনানি করছেন। পুলিশ কখন গুলি করতে পারবে বা পারবে না তা আইনে সুস্পষ্ট বলা আছে। সবকিছু মেনেই কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে। দিস ইজ মোটিভেটিভ। এটা করা হয়েছে একটা যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য। এখানে আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি। লাশের উপরে রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন না। রিটকারী আইনজীবীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করেই তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। এখানে রাজনৈতিক রং মাখানোর কোনো সুযোগ নেই। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। রিটের বিপক্ষে 3 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছাড়াও বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী বক্তব্য রাখেন। আর রিটের পক্ষে 3 জন আইনজীবী তাদের বক্তব্য উপস্থাপন করেন। শুনানিতে কয়েকবার হট্টগোলের সৃষ্টি হলে সবাইকে আদালতের পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান বিচারপতি। ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে, এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। পরে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। আন্দোলনে সরকারের তরফ থেকে মৃত্যুর যে সংখ্যা দেখানো হচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করে তারা। ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার বন্ধ করার দাবি তাদের। আর ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে মুক্তি দেওয়ার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয় সরকারের কিছু মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে। তারা বলেন, আন্দোলন দমন করতে পুলিশ আইন ভঙ্গ করেছে, গুলি ছোড়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘনও হয়েছে। অল্প সময়ের আন্দোলনে বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন তারা। বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলিবর্ষণ করেছে। প্রতিটি হতাহতের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে। সাঈদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে। এবং তারপরে তো আপনারা এফআইআরে কি লেখা হয়েছে, এক ছবি থাকার পরে সেটা জানেন। প্রাণহানির তদন্ত না করে শুধু নাশকতার মামলা দায়ের নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ব্লক রেড দিয়ে ছাত্রদের গ্রেফতারের সমালোচনা করেন তারা। এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র, তরুণ, কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি? আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল। ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে, তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরো কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও চলমান সংকট থেকে উত্তরণে বিরোধী মত দমন বন্ধ সহ 11 দফা দাবি পেশ করা হয় নাগরিক সমাজের তরফ থেকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয় আর নিহতের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোটা বিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ সারা দেশে এই শোক পালন।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা সুষ্ঠু ও মানসম্পন্ন তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য জাতিসংঘ সহ বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার আজ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের সাথে যোগাযোগ করেছে বলেও জানান শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা জানান। এ ঘটনায় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ট্রস্টার। বাংলাদেশে জার্মান ভিসা প্রক্রিয়ার স্লথগতির কারণে দুঃখ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, পদ্ধতিতে সদিচ্ছার কোনো অভাব নেই, বরং সম্পদের সীমাবদ্ধতার কারণেই এমনটি হচ্ছে। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আজ জাতীয়ভাবে শোক পালনের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিনিও শোকাহত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান আখিম ট্রস্টার। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এ সময় সেখানে উপস্থিত ছিলেন। আগামীকালের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। দুপুরে সচিবালয়ে কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। বুধবারই নির্বাহী আদেশের মাধ্যমে এটি কার্যকর করা হবে বলেও জানান আইনমন্ত্রী। জামায়াত শিবিরকে নিষিদ্ধের প্রক্রিয়া এগিয়ে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসছেন বলেও জানান তিনি। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয়। বিচার করার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ থেকে দৃষ্টি সরাতে জামাত নিষিদ্ধ ইস্যুর প্রজেক্ট নিয়েছে সরকার। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আর আওয়ামী লীগ অন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করতে চায়। তিনি অভিযোগ করেন, একটি অদৃশ্য শক্তির মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে, ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করা হচ্ছে, চলছে গণগ্রেফতার, রিমান্ডের নামে চলছে অমানসিক নির্যাতন। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে কর্মসূচি প্রত্যাহার সরকারের দেউলিয়াত্বকে প্রমাণ করে। আমি আজকের আমাদের বক্তব্যের মধ্যে গণহত্যা বলা আছে। আমরা তো মনে করি জাতিসংঘ হস্তক্ষেপ হওয়া উচিত। আমরা দেখছি যে যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া, কিছু টাকা দিয়ে। এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে? আপনার গুলি করে মেরেছেন, আপনার পুলিশ গুলি করে মেরেছে, সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। যে সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়, এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। গণগ্রেফতারের নামে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় তিনি এই আহ্বান জানান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা। সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাতের ষড়যন্ত্রের সব তথ্য সরকারের কাছে আছে। সোমবার গণভবনে 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে ঐক্যমত পোষণ করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন মহলে দীর্ঘদিনের দাবি এবং আদালতের রায়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। জানান, আইনগত দিক পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত কার্যকর করা হবে। নিরপরাধ ব্যক্তি যেন গণগ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধী অনেকেও জড়িয়েছিল, এটা যেন কোনো অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা
আইন প্রয়োগকারী সংস্থার কাছে, বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ। আগামীকাল থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে অফিস। বুধবার থেকে সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে। মঙ্গলবার এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাম্প্রতিক অচল অবস্থায় বেশ কদিন সাধারণ ছুটি এবং পরবর্তীতে স্বল্প সময়ের জন্য অফিস খোলা রাখার পর এবার স্বাভাবিক সময়সূচিতে অফিস খোলার এই সিদ্ধান্ত নিল সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বুধবার থেকে সকাল 10টায় শুরু হয়ে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংকে লেনদেন চলবে আগের মতো সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সাইবার হামলার ঝুঁকিতে আছে বাংলাদেশ। মূল টার্গেটে রয়েছে ব্যাংক, হাসপাতাল, বিদ্যুৎ, টেলিকম ও তৈরি পোশাক শিল্প। এমন তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার সাইবার নিরাপত্তা নিয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে তিনি দাবি করেন বিভিন্ন রাষ্ট্রের মদদে সাইবার হামলার অপচেষ্টা চলছে। জুনায়েদ আহমেদ পলক জানান, গত 10 দিনে সরকারের 8টি ওয়েবসাইটে 50,000 বার সাইবার হামলা হয়েছে। ভিপিএন ব্যবহারের ফলে এই ঝুঁকি আরও বাড়ছে জানিয়ে তিনি বলেন, এর প্রতিরোধে সাইবার নিরাপত্তা ফোরাম গঠন করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। মঙ্গলবার রেল ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে। দূরবর্তী যাত্রার মধ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। এরপর আস্তে আস্তে আন্তনগর ট্রেনগুলো চালু করা হবে। বৈঠকে রেল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কোটা আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি পরিদর্শন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। বিকেলে বিটিভির ঢাকা কেন্দ্রের কার্যালয়ে যান নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, টিভি ব্যক্তিত্ব হামিদ, ফরিদুর রেজা সাগর, শাহেক সিরাজ, নাট্য ব্যক্তিত্ব সারা জাকের, লাকি ইনাম সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় সঙ্গে ছিলেন বিটিভির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার সহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিটিভি পরিদর্শন শেষে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলন সহিংসতায় আহতদের দেখতে যান ও তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এই ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।